খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা দেশ ও জনগণের উন্নয়নে ব্যাপক বরাদ্দ রাখা বাজেটকে চানাচুরের বাজেট বলেন, তাদের বিরুদ্ধে সচেতন হতে হবে। তাদের ষড়যন্ত্র রুখতে না পারলে দেশের মানুষের জন্য নেয়া সকল উদ্যোগ সফল হবে না। যারা সংসদ ও সংসদের বাইরে ষড়যন্ত্র করছে, তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়াদের সাথে ছিলেন। দুপুরে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। মৌলভীবাজারের সহকর্মী আফরোজ আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহবুবুর রহমান রিপন। ক্যামেরায় ছিলেন আহমেদ শাহিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার 4 মাসের মাথায় ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছান তারেক রহমান। চায়ের রাজধানীতে সরকার প্রধানের আগমন উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে জড়ো হন দলীয় নেতাকর্মী আর হাজারো চা শ্রমিক। বেলা 1টার দিকে বৃষ্টি মাথায় নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের 3য় পর্যায়ের উদ্বোধন ঘোষণা করেন তিনি। সেই সাথে কার্ড তুলে দেন সুবিধাভোগীদের হাতে। এ সময় আগামী 1 বছরের মধ্যে সকল নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দেন তিনি। 150 জনের মতন চা শ্রমিক পরিবারের সন্তানদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি। প্রতিবন্ধী মানুষ কয়েকজন এসেছেন এই মঞ্চে, তাদের হাতে তাদের চিকিৎসার জন্য আমরা 50,000 কাউকে 10,000 কাউকে আমরা টাকাটা তুলে দিয়েছি। আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণ ও দেশের উন্নয়নই একমাত্র লক্ষ্য, কিন্তু ষড়যন্ত্র চলছে। জনগণকে উন্নয়ন অব্যাহত রাখতে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের সাথে স্বাধীনতার আগে ও পরে এসব ষড়যন্ত্রকারীরাই ছিলেন। বাংলাদেশের গণতন্ত্রকে কারা নষ্ট করেছিল আমরা সেটি ভালো করে জানি। আমরা দেখেছি দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। মুখে মুখে বলতো আমরা একসাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে এরা সব সময় একসাথে কাজ করেছে। যারা এসব কাজে বাধা দিবে, কি ব্যবস্থা করা উচিত তাদের বিরুদ্ধে? সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গঠনে সকল নাগরিকের সহায়তা চেয়ে বক্তব্য শেষ করেন তিনি। পরে মৌলভীবাজারে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আমরা প্রায় সকল ক্ষমতা গ্রহণের 4 মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান এলেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের হাতে তুলে দিলেন ফ্যামিলি কার্ড। বললেন, এই সরকারের অন্যতম লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, শ্রীমঙ্গল। দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে যাচ্ছে সরকার। মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছাকাছি 2টি স্থানে মোট 600 একর জমিতে এই অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীরা সেখানে কর ছাড় সহ নানা বাণিজ্যিক সুবিধা পাবেন। কারখানা স্থাপন, পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। সরকারের লক্ষ্য দুবাইয়ের মতো বাংলাদেশকেও একটি আঞ্চলিক বাণিজ্যিক হাবে পরিণত করা। তবে মুক্ত বাণিজ্য অঞ্চলে দেশি নাকি বিদেশি বিনিয়োগ হবে, এই নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। এদিকে সরাসরি ক্রয় পদ্ধতিতে রাশিয়া থেকে 30,000 মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। জ্বালানি আমদানি প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে অতীত চুক্তি অনুযায়ী নির্ধারিত দামে জ্বালানি পাওয়া যাচ্ছে না। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রবণতা থাকায় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এছাড়া চীনের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগও চলছে।
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন CEIZ স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষর নীতিগত অনুমোদন। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না। দক্ষ মানব সম্পদ গঠনে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাই এবারের বাজেটে কারিগরি শিক্ষা খাতে 18,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, আগামী বাজেটে শিক্ষা খাতে জিডিপির 3.5% বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডিন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। 2016 থেকে 2020 শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, শুধু একাডেমিক শিক্ষা নয়, কর্মমুখী ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। সে লক্ষ্যেই কারিগরি শিক্ষা খাতে বাড়ানো হয়েছে বরাদ্দ। সবচেয়ে বেশি উদ্যম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী টিবেটকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই সেক্টরে তিনি 18,000 কোটি টাকা বাজেট দিয়েছেন। শিক্ষায় সর্বোচ্চ বাজেট রয়েছে এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা খাতে অতীতে জিডিপির তুলনায় বরাদ্দ সন্তোষজনক ছিল না বলেও মন্তব্য করেন মন্ত্রী। একই সঙ্গে এ খাতে দুর্নীতি রোধ করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। একটি জাতিকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমের প্রয়োজন হয় না, শুধু শিক্ষাকে ধ্বংস করে দিলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। এম আই রাইট? এই ভিতরে রাখা রয়েছে। সেই কাজটি করছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। জাতি আজ সামনের দিকে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা যে লিডার্স পেয়েছি, এই লিডার আর আমরা কখনো পাবো কিনা জানি না। উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর দীর্ঘদিন নানা বঞ্চনার শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আরও সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। আমরা কোনো দল মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জয় দিয়ে শুরু হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। লিওনেল মেসির হ্যাট্রিকে আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলে জিতল আলবিসেলেস্তারা। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাট্রিক ও যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি গড়েছেন বেশ কয়েকটি রেকর্ডও। কাতার বিশ্বকাপটা যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন নিজের শেষ বিশ্বকাপ। গল্পটা শুধুই লিওনেল মেসির। লুজাইলের সেই ফাইনালে হ্যাট্রিকের আক্ষেপ ঘুচলেন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। লুকাতে পারেননি আবেগ। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাট্রিকের সঙ্গে দলকে এনে দিলেন উড়ন্ত সূচনা। কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়া শিবিরে প্রথম কাঁপন ধরান ম্যাচের 5ম মিনিটে, কিন্তু এবারও বাজে অফসাইডের বাঁশি। তবে অপেক্ষা বাড়তে দেননি আর্জেন্টাইন অধিনায়ক। তার অলৌকিক বাঁ পায়ের লাজবাব শটে লিড এনে দেন আকাশী নীলদের। ছুঁয়ে ফেলেন কিছুক্ষণ আগেই ছাড়িয়ে যাওয়া এমবাপ্পেকে। প্রথমার্ধের বাকি সময়ে অক্ষত থাকে আলজেরিয়ার জাল। তবে বিরতির পর দ্বিগুণ বেগে ফিরে আসেন লিওনেল মেসি। ম্যাক অ্যালিস্টারের শট প্রতিহত হলে মেসি ফিরতি শটে করেন নিজের দ্বিতীয় গোল। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেসে ছুঁয়ে ফেলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিওকে। 66 মিনিটে এলেমটেনের শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন লুকা জিদান। তবে আটকে রাখা যায়নি আর্জেন্টাইন অধিনায়ককে। 10 মিনিটের মাথায় পেয়ে যান বিশ্বকাপে নিজের প্রথম হ্যাট্রিক। ফুটবলে সব পাওয়া মেসির শুধু এই একটি ছিল না পাওয়া। মেসির অপূর্ণতা পূরণের দিনে বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আলবিসেলেস্তারা। এ যেন একের ভেতর দুয়ের আনন্দ। এই কানসাস সিটি স্টেডিয়াম থেকে আর্জেন্টিন সমর্থক যারা যাচ্ছেন, ঠিক একের ভেতর দুয়ের আনন্দ নিয়ে তারা মাঠ ছাড়ছেন। লিওনেল মেসি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাট্রিক পেয়েছেন এবং তার দল আর্জেন্টিনা উড়ন্ত সূচনা করলো এবারের বিশ্বকাপে। সব মিলিয়ে দিনটা কিন্তু মেসি ভক্তদেরই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি স্টেডিয়াম, কানসাস, যুক্তরাষ্ট্র।
আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার। আলবিসেলেস্তাদের এমন জয়ে যেন উৎসবের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বাঁধ ভাঙা উল্লাসে ভাসেন ভক্ত সমর্থকরা। এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা রেখে এবারের বিশ্বকাপও নিজেদের করে নেবে আর্জেন্টিনা, সেই প্রত্যাশা লাখো সমর্থকের। ফুটবল বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা। প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আলবিসেলেস্তারা। দলের ৩টি গোলই করেছেন লিওনেল মেসি, তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাট্রিক। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচটি দেখতে রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে জার্সি আর পতাকা হাতে রাত থেকেই ভিড় করেন তারা। আমরা এখানে এসেছি রাত 12টায় 12:30টায়, কারণ আমাদের ইচ্ছা ইনভারনমেন্টটাকে নিচে করার, ইনভারনমেন্টটা করে তারপর আমরা খেলা দেখবো। আলহামদুলিল্লাহ অনেক এত ক্রাউড সবাই আসছে, এটাই ভালো লাগছে। রাত 4টা বাজে আমরা বাসা থেকে রওনা দিছি, এখানে 4:30 বাজে আসছি। আমাদের ঘরে যাবে ইনশাআল্লাহ, এখানে 4টা স্টার হবে, 4টা ইনশাআল্লাহ আমরা খুব প্রত্যাশা রাখতেছি। মেসির হ্যাট্রিকের পর যেন উৎসবের নগরীতে পরিণত হয় টিএসসি। বাঁশিয়ার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আমরা খুবই এক্সাইটেড, মেসি 3টা গোল দিয়েছে। 2026 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ জিতে 3 স্টারের সাথে 4 স্টার লাগিয়ে আমরা বিশ্বকে দেখিয়ে দিব আর্জেন্টিনা বেস্ট নাম্বার 1 টিম। আর্জেন্টিনা লাভ ইউ, লিওনেল মেসি আই লাভ ইউ। আমরা যখন মেসির খেলা দেখি মনে হয় যে সুইট 16। আমরা এক্সপেক্ট করি যে ও যেন আরো 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 খেলতে পারে। মেসির ইতিহাস গড়ার দিনে হতাশা আর পরাজয়ের দুঃখে টিএসসি ছাড়েন প্রতিপক্ষের সমর্থকরা। দুর্বলের সাথে খেলে কোনো বাহাদুরি নেই। আর্জেন্টিনা দুর্বলের সাথে খেলে খুবই বাহাদুরি করছে, কিন্তু সামনে আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য। আলজেরিয়া খারাপ খেলে না, বাট ওদের ফিনিশিং এ দুর্বলতা ছিল আর কি, জন্য গোল পায় নাই, তাও গোল হইতো। আর্জেন্টিনা ভালো খেলছে, আলজেরিয়াও খুব চেষ্টা করছে, মানে যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে। শুধু টিএসসি নয়, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠেও বড় পর্দায় খেলা দেখেন হাজার হাজার ফুটবল প্রেমীরা। সকালবেলার ম্যাচ ঘিরে ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ। আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে উচ্ছ্বাস ছড়ায় সর্বত্র। খেলা দেখতে আসছি 7টায়, আর টিএসসিতে জায়গা পাইনি, তারপর মহসিনের মাঠে আসছি। আমি আগেও প্রেডিক্ট করছি যে গোল দিবে, তারপরও মাঠে এসে এটা দেখার পর আমার অনেক ভালো লাগছে। রাজধানী ছাড়াও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন ফুটবল প্রেমীরা। ফেনী, রাজশাহী ও রংপুরেও খেলা দেখেন ভক্তরা। এ সময় আর্জেন্টিনার জয়ে উল্লাসে ফেটে পড়েন তারা। আর্জেন্টিনার এমন দাপুটে জয়ে সমর্থকদের প্রত্যাশা বাড়ল কয়েক গুণ। তাদের দৃঢ় বিশ্বাস, মেসির নেতৃত্বে এবারও বিশ্বকাপের শিরোপা জয় করবে আকাশী সাদার দলটি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়েই দেয়া হয়েছে এবারের বাজেট। জ্বালানি নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সক্ষমতা বাড়াচ্ছে সরকার। সংস্কারের আওতায় আসছে রাজস্ব ব্যবস্থাপনা, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এদিকে উচ্চাভিলাষী রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনের চাপে করদাতারা হয়রানির শিকার হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন এমসিসিআই সভাপতি। অনেকদিন ধরেই বিনিয়োগে নেই চাঙা ভাব, রয়েছে বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট। প্রস্তাবিত বাজেট বাণিজ্য বিনিয়োগে কতটা সুবাতাস আনতে সক্ষম তা নিয়েই মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করে আলোচনা সভার। প্রত্যক্ষ কর ব্যবস্থায় হয়রানি কমানো এবং পরোক্ষ কর ব্যবস্থায় বাজেট কিভাবে আরও ব্যবসা বান্ধব করা সম্ভব তা নিয়ে সুপারিশ তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এমসিসিআই সভাপতি শঙ্কা প্রকাশ করেন, উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের চাপে হয়রানির শিকার হতে পারে মাঠ পর্যায়ে করদাতা ও ব্যবসায়ীরা। এপ্রিল পর্যন্ত এনবিআর যেখানে সংশোধিত লক্ষ্যমাত্রার মাত্র 65% বা 3.27 লক্ষ কোটি টাকা রাজস্ব আহরণ করতে পেরেছে, সেখানে কোনো ব্যাপক কাঠামোগত সংস্কার ছাড়া নতুন অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা অত্যন্ত দুরূহ। এমসিসিআই আশঙ্কা প্রকাশ করছে যে এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনের চাপের ফলে মাঠ পর্যায়ে করদাতারা হয়রানি শিকার হতে পারেন। অর্থনীতিবিদ ও গবেষকরা বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাজেটে বেশ কিছু পরিকল্পনার কথা থাকলেও বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট নয়। অর্থনৈতিক ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি অক্সিজেনের মতো, এটা যতক্ষণ না থাকে আমরা কেউ খেয়াল করি না।
15-20 years তো এই ইনফ্লেশন থাকবে না, কিন্তু কান্ট্রি উইল বিয়ার দিস ইন্টারেস্ট এক্সপেন্স ফর সাচ এ লং টাইম। আমি বলছিলাম টিপস যেটা হয় যে ইনফ্লেশন লিঙ্কড বন্ড যেটা বাইরে আছে ওটা যদি ইমপ্লিমেন্ট করা যায়। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, নীতির ধারাবাহিকতা রক্ষা, লাল ফিতার দৌরাত্ম্য কমানো ও প্রবৃদ্ধির দিকে সরকার নজর দিচ্ছে বেশি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, শিক্ষা ও স্বাস্থ্যের সক্ষমতা বাড়ানো আর রাজস্ব অর্জনে নেওয়া হয়েছে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ। জ্বালানি নিরাপত্তা ছাড়া হবে না। এই ক্ষেত্রে আমরা 5 রকমের রিফর্মের কথা বলছি। প্রথম হচ্ছে যে এনার্জি মিক্স করতে হবে, অর্থাৎ হচ্ছে যে আমার তো বাসযোগ্য পৃথিবী রাখতে হবে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট হিসেবে আমাকে মনে রাখতে হবে যে এটা একটা লিভেবল প্ল্যানেট। সেই জন্য আমরা আস্তে আস্তে জীবাশ্ম জ্বালানির থেকে নবায়নযোগ্য জ্বালানি এবং আণবিক জ্বালানির দিকে যাব এবং সেটার একটা রোডম্যাপ আছে। প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে $3.46 বিলিয়ন ভর্তুকি দিতে হয়েছে সরকারকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। জাল ভিসা ও টিকিট তৈরির অভিযোগে শিশির মুন্না নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার রাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে জাল ভিসা ও টিকিট উদ্ধার করা হয়। দুপুরে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহানগর ডিবির প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। আসামি শিশির মুন্না সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ফেসবুক পেজের অ্যাডমিন ছিলেন। মন্ত্রীর লোক পরিচয়ে 24-এর 5 আগস্টের আগে প্রতারণা করে আসছিলেন। 5 আগস্টের পর বেশ কিছুদিন পলাতক থেকে আবারও প্রতারণা শুরু করেন। বিদেশি বিনিয়োগের কথা বলে অন্তত 14 জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এক প্রশ্নের জবাবে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, সম্প্রতি অভিযান চালিয়ে তালিকাভুক্ত 139 জন চাঁদাবাজ ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে গ্রেপ্তারকৃত শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছে ধাপে ধাপে 11,27,000 টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমানের টিকিট সরবরাহ করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। 72 ঘন্টা ধরে কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ 9 জন। রোববার ভোর 6টা থেকে রৌমারী উপজেলার গয়টাপাড়া থেকে 6 জন এবং ইসলামারী সীমান্ত থেকে 3 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। এই বিষয়ে বিএসএফ বিজিবি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি জানায়, বৈঠকে বিএসএফ পুষিনের ঘটনা অস্বীকার করে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে ওই 9 জন। তাদের ফিরিয়ে দিতে বিএসএফ এর সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি। এদিকে জামালপুর সীমান্তে শূন্যরেখায় 27 ঘন্টা ধরে অবস্থান করছেন একজন। সোমবার রাতে তাকে এপারে ঠেলে দেয় বিএসএফ। সীমান্তে ভারতের অমানবিক আচরণ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সকালে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সীমান্ত হত্যা, পুশিন ও কাঁটাতারের রাজনীতি শীর্ষক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতায় পলাতক আসামিদের ফেরত না পাঠিয়ে বরং নিরীহ মানুষদের বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে ভারত। একই অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ভারত দশকের পর দশক ধরে রাষ্ট্রীয় সম্পর্কের পরিবর্তে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে অগ্রাধিকার দিয়ে এসেছে। নির্বাচিত সরকার আসার পরও সীমান্ত নিয়ে ভারতের আচরণে কোনো পরিবর্তন আসেনি। এ সময় সরকারের কাছে গত 56 বছরে সীমান্তে হত্যার শিকার মানুষদের তালিকা প্রকাশ এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে সর্বদলীয় পররাষ্ট্রনীতি বাস্তবায়নের দাবি জানান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সকল দল মিলে এ ব্যাপারে একটা নিন্দা প্রস্তাব আনা এবং একটা পার্লামেন্টারি কমিটি এই সীমান্ত এলাকা পরিদর্শন করতে পারে এবং আন্তর্জাতিকভাবে এটার ব্যাপারে একটা প্রতিবাদ তুলে ধরা দরকার। আন্তর্জাতিক মহলকেও এখানে ইনভলভ করা দরকার।
এবার ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বহু মানুষকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তাদের প্রবেশে বাধা দিলে অনেক পরিবার দিনের পর দিন আটকা রয়েছে দুদেশের সীমান্তের জিরো লাইনে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এসব পদক্ষেপ মৌলিক মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, দেশে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ বলছে, নাগরিকত্ব যাচাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া কাউকে গ্রহণ করা হবে না। 2018 সালের সেমিফাইনালের স্মৃতি ভুলে বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। টেক্সাসের স্টেডিয়ামে এল গ্রুপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 2টায়। তারকাবহুল দল নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করছে থ্রি লায়ন্সরা। জুড বেলিংহাম, বুকায়া সাকা, ডেক্লাইন রাইস, হ্যারি কেইনরা আছে দারুণ ছন্দে। কোচ টমাস টুখেলের শিষ্যরা বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। অন্যদিকে ক্রোয়েশিয়া 2018 সালের সেমিফাইনালের ম্যাচটির পুনরাবৃত্তি করতে চায়। এই লক্ষ্যের কথা জানিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ জলাতকো দালিস। অভিজ্ঞতা সম্পন্ন দলটিতে রয়েছে ইভান পেরিসিক, পেতার সুচিয়েস, লুকা মডরিচের মতো তারকা ফুটবলাররা। এদিকে বিশ্বকাপের যাত্রা শুরু হতে যাচ্ছে আরেক ফেভারিট দল পর্তুগালের। কে গ্রুপের উদ্বোধনী ম্যাচে কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে 2016 ইউরোজয়ী দলটি। যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায় অনুষ্ঠিত হবে ম্যাচটিতে পরিষ্কার ফেভারিট হিসেবে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে বড় অঘটন ঘটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে ফিরে আসা কঙ্গো। তারুণ্য ও অভিজ্ঞতায় ঘেঁষা কঙ্গো প্রস্তুত পর্তুগালকে হারাতে। তবে সাম্প্রতিক পারফরমেন্স ও অভিজ্ঞতায় এগিয়ে পর্তুগাল। ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ মিস করবেন পর্তুগিজ তারকা ডিফেন্ডার রুবেন দিয়াস। লিওনেল মেসির হ্যাট্রিকের দিনে বাংলাদেশকে স্মরণ করলেন ম্যাচ দেখতে আসা আর্জেন্টাইন সমর্থকরা। কৃতজ্ঞতা জানালেন লাল সবুজের আর্জেন্টিনা ভক্তদের। আলজেরিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়, দারুণ খুশি তারা। অন্যদিকে আর্জেন্টিনা নয়, মেসির কাছে হেরেছে আলজেরিয়া, অভিমত দেশটির সমর্থকদের। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। ফুটবল সুন্দর যখন লিওনেল মেসি খেলেন। তার অলৌকিক বাঁ পায়ে মোহিত হননি এমন ফুটবল ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। আলজেরিয়ার বিপক্ষে সেই মেসি ম্যাজিকেই বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার। ফুটবল জাদুকর বিশ্বকাপে পেলেন নিজের প্রথম হ্যাট্রিক, আর তাতে 16 কলা পূর্ণ করে মাঠ ছাড়লেন ম্যাচ দেখতে আসা আর্জেন্টাইন সমর্থকরা। Of course, yes, he made history. Yes, we're so happy. We are just enjoying the time, having fun all together. World Cup দেখা যেটা আমাদের জন্য অনেক কিছু। We win 3-0. Oh my God, that was the best trip of my life. Amazing. We play like champions. Messi is incredible. মেসি প্রথম হ্যাট্রিক, ওয়ার্ল্ড কাপ হ্যাট্রিক। এটা আসলে লাইভ স্টেডিয়ামে বসে দেখা, এটা আসলে সারিয়াল ফিলিংস। Increíble partido, tremendo partido. দল হেরেছে এ নিয়ে আক্ষেপ থাকলেও কষ্ট নেই আলজেরিয়ার সমর্থকদের। তাদের দাবি, আর্জেন্টিনা নয়, মেসির কাছে হেরেছে আলজেরিয়া। এলএমটেনের জাদুকরী ফুটবলে মুগ্ধ দেশটির সমর্থকরা। They have Messi. Messi equal like 5 players, man. So I can say that's fair. The end is Messi at his last career, and I think congratulations for Messi and Argentina. Messi is a generational player, so watching him, it's bittersweet. Like do what he did against my home team of Algeria. We went to the game thinking, oh, we're going to watch Messi live, and then he scored 3 goals. আমি একজন ব্রাজিল সাপোর্টার, কিন্তু আমি আবার মেসি ভক্ত। আমি বার্সেলোনা সাপোর্টার, কিন্তু বড় কথা হচ্ছে আমার বউ হচ্ছে আর্জেন্টিনা করে। তা যার বউ আর্জেন্টিনা করে, তার কি এই আর্জেন্টিনা জার্সি ছাড়া আর কিছু পড়ার কোনো ক্ষমতা নেই? আর্জেন্টিনা সমর্থকদের কাছে খুব পরিচিত একটি নাম এখন বাংলাদেশ। বিশেষ করে কাতার বিশ্বকাপে বাংলাদেশে আর্জেন্টিনাকে নিয়ে যে উন্মাদনা, এরপর থেকে যেখানেই যাচ্ছি সেখানেই বাংলাদেশ নামটা শুনেই আর্জেন্টিনা সমর্থকরা কিন্তু গলা ফাটাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ বলে। এবং বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতেই আর্জেন্টাইন সমর্থক এবং গণমাধ্যম কর্মী যখনই দেখা হচ্ছে, বাংলাদেশ নামটা শুনছেন, তারা কিন্তু খুব আপন করে নিচ্ছেন।
Oh, we love Bangladesh. Go Bangladesh. Oh, Bangladesh. Bangladesh. We love Bangladesh. মুজরাফিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। বাজার ঘুরে চালের দাম স্থিতিশীল পাওয়া গেছে এবং সরবরাহ পরিস্থিতিও ভালো রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রী। বলেন, নতুন চাল বাজারে আসায় পুরনো চালের দাম কেজি প্রতি 1 থেকে 1.5 টাকা বেড়েছে। আর খাদ্য প্রতিমন্ত্রী বলেছেন, চাল ও গমের পর্যাপ্ত মজুদ রয়েছে। এর আগে পাইকারি চালের বাজার পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। পরে সচিবালয়ে ব্রিফ করেন তারা। বাণিজ্য মন্ত্রী বলেন, চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই। পাইকারি ও খুচরা বাজারে দামের উল্লেখযোগ্য কোনো তারতম্য দেখা যায়নি। আরও জানান, বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় 20 লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে 17 লাখ টন চাল এবং 3 লাখ টন গম রয়েছে। ভবিষ্যতে কোনো ঘাটতি দেখা দিলেও বিদ্যমান মজুদ দিয়েই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে বলে আশ্বস্ত করেন খাদ্য প্রতিমন্ত্রী। মূল্য স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও স্থিতিশীল আছে। মানভেদে যে কোনো চালেরই মানভেদে একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের মধ্যে 2-3 টাকা 4 টাকা উঠানামা করে। সহপরিস্থিতিতে কোনো ঘাটতি বা কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রেও যদি এরকম পরিস্থিতি আসা যায়, সাথে সাথে আমাদের বাজার ইন্টারভেনশন মতো ক্যাপাসিটি আছে। এ ব্যাপারে কোনোভাবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ঝটিকা সফরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে হাসপাতালে গিয়েই প্রথমে টয়লেট ও পয় নিষ্কাশন ব্যবস্থার খোঁজ নেন। পরে তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসক সহ কর্মচারীদের উপস্থিতির বিষয়ে অবহিত হন। এছাড়া রান্নাঘর ও মেডিসিন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি, কথা বলেন রোগীদের সাথে। পরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন, হাসপাতালের পরিবেশ ঠিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে 362টি হাসপাতালকে 31 এবং 50 শয্যা থেকে 101 শয্যায় রূপান্তরের কাজ শুরু হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 362টা হাসপাতালকে আমরা 31 এবং 50 থেকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি এবং সেই মর্মে কাজ শুরু হয়েছে। লোকবল পারমিশন নিচ্ছি, পিপিপি হচ্ছে। জুলাই মাসের ভিতরে আমরা সকল হাসপাতাল টেন্ডারে চলে যাব। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। সকালে রাজশাহী থেকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে যান তিনি। সেখানে প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। সোনা মসজিদ, স্থলবন্দর ও ইমিগ্রেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন রাষ্ট্রদূত। এছাড়া সোনা মসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজ খবর নেন। রাষ্ট্রদূতের এই সফর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে আন্তর্জাতিক অঙ্গনে আরও তুলে ধরতে সহায়ক হবে বলে স্থানীয়রা মনে করছেন। সচিবালয়ে এসে মন্ত্রী আমলাদের কণ্ঠের জাদু দেখালেন ভাইরাল লোকগীতি শিল্পী লাইলি বাউল। নিজ সংগ্রামের পাশাপাশি তুলে ধরলেন বঞ্চনার কথাও। পাশাপাশি শুধু নিজের জন্য নয়, তার মতো শিল্পীদের জন্য সরকারের কাছে চাইলেন সহায়তা। সংস্কৃতি মন্ত্রী তার হাতে 3 লাখ টাকার চেক তুলে দেন। বলেন, লাইলির গান মাটির সাথে সম্পর্কিত। তুমি বিনে এই জীবনের কোনো মূল্য নাই দুদুষা, তুমি বিনে এই জীবনের কোনো মূল্য নাই, তুমি আমার পরশমণি। হাটবাজারে গান গেয়ে কোনো রকমে চলছিল ফরিদপুরের হারুকান্দি এলাকার লাইলি বাউলের জীবন। কখনো ভাবেননি মন্ত্রী আমলারা যেখানে বসে দেশ চালান সেই সচিবালয়ে যেতে পারবেন, বসতে পারবেন তাদের পাশে। কিন্তু মাটির গন্ধ যার ভরাট কণ্ঠে, তাকে কি থামানো যায়? মুক্তা লইয়া থাকে ঝিনুক গভীর জলে যাইয়া, গৌসেলে তেমনি ভাবে তুমি আমার, দুদুষা তেমনি ভাবে তুমি আমার, মুক্তার মালা তাই, তুমি বিনে এই জীবনের কোনো মূল্য নাই।
নজরুল জন্মজয়ন্তীতে ফরিদপুরের এক অনুষ্ঠানে গানের সুযোগ পান, কণ্ঠের জাদুতে মুহূর্তেই হন ভাইরাল। সেটি দেখেই দরিদ্র এই শিল্পীর সহযোগিতায় এগিয়ে এসেছে সংস্কৃতি মন্ত্রণালয়। তার হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেন সংস্কৃতি মন্ত্রী। বলেন, প্রতিভার কদর করতে চায় সরকার। পৃথিবীর বড় বড় বিখ্যাত প্রতিভা এভাবেই সৃষ্টি হয়েছে। লালন ফকির বলেন বা শাহ আব্দুল করিম বলেন, আমরা উপলব্ধি করলাম যে ওনাকে তো আমরা একটা আর্থিক সাহায্য করবই, জাতীয় পর্যায়ে ওনাকে যতটা সহযোগিতা করা দরকার ধারাবাহিকভাবে এটা আমরা করব। অনুদান পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞ লাইলি বাউল। নিজের মতো সুবিধাবঞ্চিত শিল্পীদের সহায়তায় মন্ত্রণালয়কে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। আমার নিজের ডাটা, আমার নিজের স্বার্থ দেখলে হবে না, এরকম অনেক প্রতিভা পড়ে রয়েছে, এগুলি এনে জানি তুলে একটু ধরে, তাহলে জীবনের কিছু ভালো কাজ হবে। 2 সন্তানের জননী লাইলিকে গান গাইতে বাধা দিতেন স্বামী। একই সাথে কোনো অনুষ্ঠানে কণ্ঠের জাদু প্রমাণ করতে চাইলেও সুযোগ পেতেন না, হতেন অবহেলার শিকার। খালা, তুমি যদি গান গাও, হিংসা করতো আমার নিয়ে, তুমি যদি গান গাও, আমাদের গান কেউ শুনবে না, তোমার গান ভালো, গলা ভালো, তুমি পরে গাও। যখন মানুষ চলে ঠলে গেছে, কিছু কিছু অল্প হালকা মানুষ থাকতে, তখন গাবার দিছে, নাচ গাবার দিলে মুখটা কষ্ট পায়, অন্তে উঠে চলেছে। লাইলি বাউল বলেন, বড় মঞ্চে গানের সুযোগ চান, তার কণ্ঠকে ছড়িয়ে দিতে চান সারা দেশে। সময় গেলে সাধু হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পরও লেবাননে কমপক্ষে 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। অভিযোগ তেহরানের। হুঁশিয়ারি, হামলা অব্যাহত থাকলে দেওয়া হবে কঠোর জবাব। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেপরোয়া কর্মকাণ্ডে নাখোশ মার্কিন প্রেসিডেন্ট। G7 সম্মেলনে গিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবকে আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দেন তিনি। এদিকে লেবাননের দক্ষিণে অভিযান চালিয়ে আরও 4 বেসামরিককে হত্যা করেছে IDF। নাবাতিয়া এলাকায় বেশ কয়েকটি যানবাহন লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো চুক্তিতে ইরানের বাজেয়াপ্ত সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি বাধ্যতামূলকভাবে থাকতে হবে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 38 বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপের শুরুতেই হ্যাট্রিক করে রেকর্ড গড়লেন লিওনেল মেসি। তার এই সাফল্যের পিছনের রহস্য কি? স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালে মেসির এই হার না মানা মানসিকতার অনুপ্রেরণা। স্পেনের ক্লাব বার্সেলোনাতে খেলার সময় তার পরিচয় হয় নাদালের সাথে। টেনিস কোর্টে নাদালের ক্ষিপ্রতা এবং কখনো হাল না ছাড়ার মনোভাব তাকে অনুপ্রাণিত করে। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার দল নাদালকে নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি সিরিজও দেখেছে, যা তাদের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং নাদালের মতো প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতাই মেসির সাফল্যের মূল মন্ত্র। 4 জেলায় এক শিক্ষক সহ 4 জনকে হত্যা করা হয়েছে। নওগাঁর আত্রাই থেকে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সাহাগোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নেয়ামুল বশির বড় শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। পুলিশ জানায়, স্থানীয়রা সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এই সময় মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলার পর 2 দিন নিখোঁজ থাকা যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। শরীয়তপুরের গোসাইয়ের হাটে টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে নিহত হয়েছেন বড় ভাই। এছাড়া দিনাজপুরের নবাবগঞ্জে আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি এক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে অবহেলার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, সময় মতো চিকিৎসা নিশ্চিত করা হলে হয়তো বাঁচানো যেত তাওসিফ হোসাইন তানহাকে। মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে সন্তানের মরদেহ ঢাকায় এনে এমন অভিযোগ করেন তাওসিফের বাবা খালিদ হোসাইন। মালয়েশিয়ার সানোয়ে বিশ্ববিদ্যালয়ের ফিনান্সিয়াল অ্যানালাইসিস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তাওসিফ হোসাইন। গত 11 জুন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নিজ কক্ষে তার মৃত্যু হয়। তাওসিফের বাবা জানান, ছেলের এক বন্ধু রুমে এসে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তার অভিযোগ, সময় মতো হাসপাতালে নেওয়া হলে হয়তো ছেলেকে বাঁচানো সম্ভব হতো। ছেলের মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন তিনি। মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
অবশ্যই কর্তৃপক্ষের গাফিলতি, অবশ্যই, কারণ ওখানে এত সিকিউর যে আমি গার্ডিয়ান পিতা হিসাবে রুম পর্যন্ত যাওয়ার এখতিয়ার আমার নাই। ইউনিভার্সিটির যে কার্যকলাপ সেটার বিরুদ্ধে, কারণ ওই ছেলেটা যে আমার রুমে মরে পড়ে আছে কেউ জানে না, ওই পাশের রুমের একটা ছেলে যাই ভাত খাওয়ার জন্য ডাকতে গেছে, যাই দেখে পড়ে আছে, তখন ইউনিভার্সিটির হোস্টেলের পাশেই হচ্ছে হোস্টেলের সিকিউরিটি রুম। সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া যুব সমাজকে দক্ষ শিল্প শ্রমিকে রূপান্তরের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয় জব ফেয়ার 2026। রাজধানীর মিরপুরে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় কারিগরি শিক্ষার প্রসার, তরুণদের শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং নিয়োগকর্তাদের সাথে চাকরি প্রত্যাশীদের সরাসরি সংযোগ স্থাপনে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে। দেশের শীর্ষস্থানীয় 17টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে কয়েকশো চাকরি প্রত্যাশী তাদের ক্যারিয়ার গড়ার সুযোগ পান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রহমান তরফদার। মাঠের লড়াই শুরুর আগে উত্তর আমেরিকার বন্য আতঙ্কে মুখোমুখি 4 বারের বিশ্বজয়ী জার্মানি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডায়মানশাফদের বেস ক্যাম্পে দেখা গেছে বিষধর কপারহেড ভাইপার। অধিনায়ক জোশুয়া কিমিচ জানিয়েছেন, সাপটি প্রাণঘাতী না হলেও কামড় দিলে দ্রুত চিকিৎসা প্রয়োজন। শুধু জার্মানি নয়, সান দিয়েগোতে থাকা সুইজারল্যান্ড, অস্ট্রিয়া দলও আছে বন্যপ্রাণীর আতঙ্কে। তবে এই মাঠের বাইরের আতঙ্ক জার্মানদের থামাতে পারেনি একটুও। কুরাসাওর বিপক্ষে ঝড় তুলে 7-1 গোলের দাপটে জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে 4 বারের বিশ্বজয়ীরা। অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে যাচ্ছেন কেপ ভার্দের গোলকিপার ভার্জিনিয়ার মাইভোরা, এমনটাই জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ছেলের পরবর্তী ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন মা। তিনি জানিয়েছেন, ভার্জিনিয়ার বাবা ছেলের ফুটবল খেলা পছন্দ করতেন না, তবে তার দাদুর বিশ্বাস ছিল এক বিশ্বকাপের মঞ্চে খেলবে তার নাতি, যা সত্যি হলো চলতি বছর। আটলান্টিকের ওপার থেকে যখন পুরো দেশ গর্বে বুক ফুলিয়েছে, তখন ঘরের ছেলের ইতিহাস করার ম্যাচটা নিজ চোখের সামনে থেকে দেখতে পারেননি মা ইভোরা। মা ও ছেলের এই দূরত্ব নাড়া দিয়েছে বিশ্ব রাজনীতিকেও। তাই তো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়ালি জানিয়েছে, খুব দ্রুতই ভিসা দেয়া হবে ভার্জিনিয়ার মাকে। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিজ বলেছেন, কোনো মায়েরই উচিত নয় তার সন্তানের ইতিহাস গড়ার মুহূর্ত দেখা থেকে বঞ্চিত হওয়া। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে আবেদন জানিয়েছেন, যাতে আগামী রোববার উরুগুয়ের বিপক্ষে ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থাকতে পারেন ভার্জিনিয়ার মা। এটা আমার জন্য আবেগপ্রবণ এক ঘটনা। আমি খুব নার্ভাস ছিলাম আর ভয়ও পাচ্ছিলাম, কিন্তু বিশ্বকাপের মঞ্চে সে যা অর্জন করলো তার জন্য আমি খুব খুশি। ইভোরা জানিয়েছেন, ভার্জিনিয়া ফুটবল খেলবে এটা তার বাবা কখনোই পছন্দ করতেন না। ভার্জিনিয়া ফুটবল খেলতো, কিন্তু তার বাবা এটা পছন্দ করতেন না। কিন্তু ভার্জিনিয়ার দাদু বলেছিল একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে তার নাতি, আর এবার সেটাই হলো। ভার্জিনিয়ার দাদু অনেক বছর আগে মারা গেছেন। সাউ ভিনসেন্টের রাস্তা এখন উৎসবের শহর, কান্না, হাসি আর গর্বের রঙে রঙিন পুরো দেশ। ভার্জিনিয়ার ভাই ডেভিডসন আবেগ আপ্লুত গলায় বললেন, এটা তাদের দেশের জন্য একটা অবিশ্বাস্য আর ইতিহাস গড়ার মুহূর্ত। সমর্থকদের চোখে এখনো আনন্দ অশ্রু, কারণ তাদের কাছে এটাই বিশ্বকাপ জয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টও এখন আগ্রহী এই পরিবারকে ভিসা দিয়ে সাহায্য করতে। আগামী রোববার মায়ামিতে উরুগুয়ের বিপক্ষে লড়বে আকাশী সাদারা। সেই ম্যাচে গ্যালারিতে থাকতে পারবেন তো সেই গর্বিত মা। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের শুরুতেই ঘানার বড় ধাক্কা, ভিসা জটিলতায় আদালতে হেরে পানামার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে থাকতে পারছে না মিডফিল্ডার থমাস পার্টে। ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে কানাডায় প্রবেশের অনুমতি পাননি ঘানার এই মিডফিল্ড জেনারেল। ভিসা প্রত্যাখ্যানের বিরুদ্ধে করা তার আপিলও খারিজ করে দিয়েছে কানাডার ফেডারেল আদালত। ফলে বুধবার টরন্টোতে পার্টেকে ছাড়াই পানামার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে হচ্ছে ব্ল্যাক স্টারদের। তবে ঘানার কোচ কার্লোস কুইরোস জানিয়েছেন, পার্টেকে ছাড়াই পানামার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত তারা। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে জালিয়াতির ঘটনায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম টেলিগ্রাম। মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। গেল মাসে প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল করা হয় মেডিকেলের ন্যাশনাল এলিজিবিলিটি কাম স্ট্রেন্থ টেস্ট বা নিট পরীক্ষা। মন্ত্রণালয় জানায়, পরীক্ষার্থীদের সাথে প্রতারণার উদ্দেশ্যে টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করছিল একটি সংঘবদ্ধ চক্র।
তাই পুরো নির্বাচনী পরীক্ষায় যে কোনো ধরনের জালিয়াতি ঠেকাতে নেওয়া হয়েছে সোশ্যাল নেটওয়ার্কটি বন্ধের উদ্যোগ। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি টেলিগ্রাম কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে অ্যাপটি বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি প্রশাসন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি মহাসড়কে ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন একজন। স্থানীয় পুলিশ জানিয়েছে, লারেডো শহরে মঙ্গলবার রাতে মহাসড়কে আঁচড়ে পড়ে বিমানটি। এ সময় বিমানটিতে 6 জন আরোহী ছিল। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে গেলে ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসছেন পথচারীরা। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিস্ফোরণের আশঙ্কাও তৈরি হয়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় মহাসড়কে চলাচলরত অন্য কোনো গাড়ির যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।